যদি আগের পর্ব না দেখেন, তবে আগে গিয়ে দেখে আসুন। না হলে কিছু বুঝবেন না। আর যদি দেখে থাকেন, তবে দ্বিতীয় পর্ব শুরু করছি। ডায়েরিটির পাতাগুলো কুঁচকে গলে কালো মলিন হাতের লেখায় লেখার নামটা বারবার আমার চোখে পড়ে, মনিকা। পাতা ধরেই যেন সারা ঘরটাই তার নিঃশ্বাসে ভর করল। ডায়েরিটায় লেখা প্রথম লাইনগুলো আমি উচ্চস্বরে পড়তে শুরু করলাম। আমার নাম মনিকা। আমি একজন ডাক্তার। আমি ক্যান্সারের উপর কাজ করছি। আমি এমন ঔষধ বানানোর চেষ্টা করছি যা পুরোপুরি ক্যান্সার নির্মূল করতে পারবে। তাই আমি এখানে এসে নানা রকম পশু পাখির উপর আমার ঔষধ ব্যবহার করি। এমন করতে করতে আমি সফল হয়েছি। এখন মানুষের উপর শুধু ব্যবহার করে দেখা বাকি ছিল। কিন্তু কোনোভাবে এই খবর একটা বড় ওষুধ কোম্পানির কাছে যায়। তারা নানা উপায়ে এই ওষুধের ফর্মুলা আমার কাছ থেকে নিতে চায়, বৈজ্ঞানিক মর্যাদা বা মানবিক অনুপ্রেরণা নয়। তারা চায় কেবল টাকা। আমি রাজি ছিলাম না। তখন তারা গ্রামবাসীদের ভুল বোঝাতে শুরু করে। বলা হয়, আমি এখানে শয়তানের পূজা করি, আমার কাজ গ্রামের লোকজনের জন্য ক্ষতিকর হবে। লেখাগুলো যত পড়লাম, তত মনে হলো এটা কোনো ভূতের গল্প নয়। এটা প্রতারণার, লোভের আর মানুষের বেদনার সত্যি গল্প। কিন্তু ডায়েরিটি যত এগোয়, কথাগুলো ততই কড়া ও ব্যক্তিগত হয়ে আসে। মনিকা লিখেছে কিভাবে তাকে বিচ্ছিন্ন করা হয়, কিভাবে তাদের বাড়িতে ছাপিয়ে দেওয়া হয় ভীতি, কিভাবে মানুষগুলো ঠিক করে নেয় যে একজন বিজ্ঞানী নারী তাদের জন্য হুমকি। এক রাত্রি লেখায় ছিল, তারা এলো, কোম্পানির লোকজন আর গ্রামের কয়েকজন স্বভাবতী মানুষ। তারা আমার কক্ষ ভাঙল, পরীক্ষামূলক নোটস ছিনিয়ে নিল, আর আমাকে কবরীর মতো আটক করল। অভিযোগ করল, আমি তাদের দেবতা অপমান করছি, আমি শয়তানকে ডাকছি। তারা আমাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল। আমি আর বেঁচে থাকতে চাইনি না। না, মানসিক বলছি না। আমি চাইছিলাম আমার কাজ জীবিত থাকুক, মানুষের জন্য কাজ করুক। শেষতম সময়ে আমি আমার পরীক্ষা নিরীক্ষা থেকে একটি শংসাপত্র লুকিয়ে রাখি, একটি ডায়েরির ভিতরে একটি রিসার্চ নোট আর একটি ক্ষুদ্র জৈবিক নমুনা। যখন তারা আগুন লাগিয়ে দিল, আমি অভ্রান্তভাবে একটা উপায় খুঁজে নিলাম। যদি আমার শরীর ধ্বংস হয়, আমি আমার একটা কণাকে, একটা ছায়াকে, এই বাড়িটাকে বেঁধে রাখতে পারি, তাহলে অন্তত ফর্মুলা নষ্ট হবে না এবং কেউ সহজে তা ব্যবহার করতে পারবে না। ডায়েরির পাতায় কালি ঝাপসা হচ্ছে, কত ঘাপটা আগুনে লেখা মনে হলো। মনিকা লিখেছে, তার বিদ্রোহটা অন্য রকম ছিল। তিনি বিজ্ঞানের আশ্রয় নিয়ে এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন যা কেমিস্ট্রি আর মনস্তত্ত্বের সিলসিলে মাঝখানে পড়ে, একটি সংরক্ষণ পদ্ধতি। কিন্তু এই প্রয়োগের একটি ফলাফল ছিল যে প্রাণী বা কেউ তার সাথে সম্পর্ক করে, তাদের স্মৃতি, আত্মার ছায়া বা আবেগ, সবকিছু একটা স্থানে আটকে যেতে পারে। সেদিন আগুন লেগে যাওয়ার সময় মনিকা বেঁচে গিয়ে বলতে পারলেন না, কিন্তু বাড়ি আর সেখানে থাকা কিছুর মধ্যে তার অংশ থেকে গেল, একটা ছায়া, একটা ইচ্ছে, আর কিছু বিশেষ জিনিস যা ওর প্রেম বা স্মৃতিকে ধরে রাখে। লাল টুপি, জবা ফুল এবং লালু নামের বিড়ালটা ছিল সেই আবেগের চিহ্ন। ডায়েরিটা আরও বলে, যে কোম্পানি ও গ্রামবাসী মিলেই তার ওপর অত্যাচার করেছে, তাদের উদ্দেশ্য ছিল ফর্মুলা চুরি করে বিদেশে বিক্রি করা। মনিকা বুঝেছিল, যদি কোনোদিন কেউ সঠিকভাবে ফর্মুলা বের করে ফেলে, পৃথিবীর নানা জায়গায় তা বেপরোয়াভাবে ছড়িয়ে পড়ে, অভাবীরা গৃহহীনা হয়ে যাবে, কোম্পানি শাসন করবে, মানুষের জীবন বাজারে নেমে যাবে। তাই তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন, হতে পারলে তিনি নিজেই ফর্মুলাটা ধ্বংস করবেন, আর যদি তা না হয়, তিনি একটা কঠিন বাঁধন তৈরি করবেন, যার দ্বারা ফর্মুলা নিরাপদ থাকবে, কিন্তু তাকে চাওয়ার লোকগুলোকে কখনো সহজে তা পাবেন না। এই বাঁধনেই হয়তো মণিমা নামটা সৃষ্ট। গ্রাম্য উচ্চারণ মিশে গিয়েছিল, মনিকা থেকে মণিমা হয়ে। আমি ডায়েরির শেষ পাতায় এসে থমকে গেলাম। সেখানে মনিকার হস্তাক্ষরে লেখা, যদি তুমি এই বইটা পড়ে থাকো, তুমি আমার উপর বিশ্বাস করবে না বা আমাকে ভয় দেখবে, তবে একটাই কাজ করো, তোমাকে আমার বাকি করা কাজ শেষ করতে হবে। আমার পরীক্ষার ফলগুলো ধ্বংস করো, ফর্মুলার সব কপি পুড়িয়ে দাও। কিন্তু যদি তুমি সত্যই সাহায্য করতে চাও, তবে তুমি আমার কণাগুলোর মুক্তি দাও, লাল টুপি, জবা ফুল আর লালুকে একটার মতো রেখে দিও না। তাদের মুক্তি মানে আমার বাঁধন ভাঙা। তবে সাবধান, এই কাজটি করলে বড় শক্তির নজর তোমার ওপর পড়বে। যারা এই ফর্মুলার মালিক হতে চেয়েছিল তাদের এখনো শক্তি আছে।
ডায়েরির শেষ লাইনে একটা ছোট নোট, রাস্তা দুটি, একটা হলো প্রকাশ করা আমার নাম ও ঘটনার বিস্তারে সকলকে জানানোর মাধ্যমে কোম্পানিকে কঠোর প্রশ্নের মুখোমুখি করা, আরেকটা হলো সবকিছু ধ্বংস করে ফেলা, যাতে কেউ আর কেবল লোভের জন্য এই রকমটি তৈরি না করতে পারে। তুমি যে পথই নাও তা করো সাবধানে, আর মনে রেখো এই বাড়িতে যে ছায়াগুলো হারায় তাদের কেউ কেউ ততদিন শান্তি পাবে না। আমি ডায়েরিটা বন্ধ করেই বাইরে তাকালাম। বেডের পাশে যে ছোট লাল টুপি পরে আছে সেটি যেন ডায়েরির লেখাগুলোকে নিশ্চিত করে। বেলা ও জয়কে যখন আমি দেখলাম, বেলা অবাক করেই বলল, রুহি, ওই টুপিটা তো তুমি হাসপাতালের রেখে এসেছো না, কিভাবে? আর ঠিক সে কথা বলার সঙ্গে কানে এসে পড়ল দূরে হাসপাতালের সিঁড়ি থেকে এক শিশু কণ্ঠে হাহাকার, মা। হাঁটার শব্দটা, আর তারপর মৃদু একটি ঠোঁট হেসে উঠল। এবার আমি জানতাম যে সিদ্ধান্ত নিতে হবে। ভিডিও পাবে যদি আমি সত্যটা বলি, আর যদি সত্যটা বলি কোম্পানি বা গ্রামের কিছু মানুষের পুরনো গোপন সামনে আসবে। ডায়েরির সেই শেষ লাইনগুলো বারবার ঘুরে ফিরল, তুমি যে পথই নাও সাবধানে চলো। আমি ক্যামেরা ধরেই করুণ সুরে বললাম, আমাকে শুনবে সবাই, আমি সত্যটা জানি। কিন্তু আগে কিছু জানতে হবে, এই বাড়ির সবাই, যারা ক্ষতি করেছে তাদেরকে, এবং কেন। এবং ঠিক তখনই ছায়ার মতো শীষ শব্দ, ছাদের কোনায় ছোট্ট লাল টুপিধারী ছায়া হঠাৎ করে আমার দিকে হাত বাড়াল, রুহি, তোমার ভিডিও বানাবার আগেই অল্পটা শোনো, আমার গল্পটা শেষ করো না, অন্তত একবার আমাকে সত্যটা বলার সুযোগ দাও। ক্যামেরা চালু ছিল, কিন্তু আমার মনে হলো এই ভিডিও যদি ইউটিউবে যায় তাহলে আমাদের তিনজনের জীবনই বদলে যেতে পারে। আর সেই বদলটা হয়তো এমন কিছুর দরজাও খুলবে যেটা আর বন্ধ করা যাবে না। আমি শ্বাস ফেললাম, ক্যামেরার লেন্সে নিজেরই চোখ দেখলাম, আর ডায়েরিটির সেই শেষ বাক্য মনে করে বললাম, আমি ঠিক কি করব সেটা সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই তোমার গল্প শেষ করে দেব। ঘন্টার পর ঘন্টা রাত জাগা। ডায়েরির পাতাগুলো পড়ে আমি জানতে পারলাম মনিকার কাছে এমন কিছু নোট ছিল যা ভুল হাতে পড়লে বিপত্তি ডেকে আনতে পারে। আর আমি এক কণ্ঠে কাঁপতে কাঁপতে সমঝালাম যে আমি একা নই। বেলা ও জয় ছুটে এসে আমার পাশে দাঁড়ালো। বেলা চট করে ক্যামেরা বন্ধ করলো না, তিনি বলল, রুহি, তুমি চাইলে সত্যটা বলো, আমরা তোমার পাশে আছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে হাসপাতালের দরজার বাইরে একটি অচেনা লোক দাঁড়িয়ে রইল। তা দেখে জয়ের ভয় লেগে উঠল। লোকটির চোখে ছিল কোম্পানির পরিচয়ের ঝিলিক। তার হাতে ছিল একটি খাম, আর খামের ওপর লেখা, গোপন নথি। আমরা তিনজনে একবারের জন্য চুপ করে বসলাম। যা ঘটবেই, এটা আর ফিরে পাওয়া সম্ভব হবে না। আর ডায়েরির শেষ পাতার জ্বলন্ত প্রশ্নটা যেন চোখে ভেসে উঠল, তুমি কোন পথ নেবে, রুহি? যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন। আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।